নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি স্বাগতা এসো গল্প শোনাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি পড়তে চলেছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা দীর্ঘ উপন্যাস দমকা হাওয়ার দ্বিতীয় পর্ব। উপন্যাস পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে ভিডিওটি আপনার বন্ধু পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন। এতে চ্যানেলে নতুন কোনো গল্প বা চলতি উপন্যাসের পরবর্তী পর্ব আপলোড হওয়া মাত্রই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য। শুরু করছি উপন্যাস দমকা হাওয়ার দ্বিতীয় পর্ব। জমিটা নেহাত ছোট নয়, প্রায় বিঘা দেড়েক। বেশিরভাগটাই অবশ্য ফাঁকা পড়ে। নির্মাণ বলতে আছে শুধু জমির মাঝ বরাবর একখানা সাদামাটা একতলা বসত বাড়ি আর চৌহদ্দির নিশান বেটে পাঁচিলখানা ঘেঁষে আশাবরীর অর্ধসমাপ্ত কর্মশালা। বাড়ির সামনে অল্প একটুখানি বাগান মতো করেছে শেফালি। ওই বাগান চিরে সারিবদ্ধ কংক্রিটের স্ল্যাব, লোহার গেট থেকে সেই গ্রিল ঘেরা বারান্দা পর্যন্ত। অহনা প্রায় নিঃশব্দে গেট খুলে ঢুকল কম্পাউন্ডে। বেল কামিনীর সুবাসে বাগান এখন মম। মোপেড ঠেলে বারান্দার কাছে পৌঁছতেই আবার সেই অচেনা স্বর, কি যেন একটা বলল। অমনি বেশ আওয়াজ করে হেসে উঠল শেফালি। মা এমন ধারা হাসে না তো বড় একটা। মার বাপের বাড়ির কেউ এলো নাকি? কোনো দুঃসম্পর্কের আত্মীয়? ব্যাগ থেকে চাবি বার করে অহনা নিজেই হাত গলিয়ে খুলে নিল গ্রিল বারান্দার তালা। সামান্য শব্দ পেয়েই শেফালি বেরিয়ে এসেছে। উচ্ছ্বাস ভরা গলায় বলে উঠল, এত দেরি করলি যে বড়? দেখবি আয়, তোর জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। ভ্রু কুঞ্চনে কৌতূহল ঢাকল অহনা। মোপেড বারান্দায় তুলে ইচ্ছে করে ধীরে সুস্থে পা রাখল অন্দরে। বেতের সোফায় উপবিষ্ট এক তরুণ। মুখখানা চেনা চেনা লাগে যেন। কোথায় দেখেছে, কোথায়? উঠে দাঁড়িয়েছে ছেলেটা, মিটিমিটি হাসছে। কি মনে পড়ছে না তো? ঈষৎ অপ্রতিভ স্বরে অহনা বলল, হ্যাঁ, না মানে ঠিক প্লেস করতে। আরে ও তো আমাদের অর্ঘ্য। শেফালির আর তর সইল না। লঘু ধমকের সুরে বলল, দেখ ভালো করে, আসানসোলের অরবিন্দবাবুর ছেলে, মানে পূজার ভাই। ধাতস্থ হতে কয়েক সেকেন্ড সময় লাগলো অহনার। চমকিত স্বরে বলল, তুমি এত বড় হয়ে গেছো? বড় কি বলছো, বুড়ো হয়ে গেছি। অর্ঘ্য হাহা হেসে উঠল। কোকড়া চুলে আঙুল চালিয়ে বলল, খুঁজলে দু চার পিস পক্ক কেশও মিলবে। যা, তুই তো পুচকে। রশিবাঁধা মন ছাপিয়ে হঠাৎ পুরনো দিনের সুবাস উপচে এলো অহনার গলায়। আমার চেয়ে তুই ঢের ছোট, কম করে 7-8 বছর। মেরে কেটে 6। অবশ্য দিদি আর তুমি যদি সেম এজ হও। অর্ঘ্য গলা খাকারি দিয়ে চোখ ঘোরালো। তোমরা একই ক্লাসে পড়তে নয় কি? শেফালি গদগদ স্বরে বলল, তোর চেহারা কিন্তু একদম পাল্টে গেছে রে। কোথায় সেই ফোলা ফোলা গাল, সাইকেল নিয়ে আসানসোলময় টোটো করে বেড়ানো বিচ্ছু ছেলে, আর কোথায় এই মুস্কো জোয়ান। পরিচয় দেওয়ার পরেও তো ওকে দরজা খুলছিলাম না, ওর হাসিটা দেখে তবে মনে পড়ল। অর্ঘ্যকে দেখতে দেখতে অহনা বলল, হ্যাঁ, ওর হাসিটা এখনো একই রকম আছে। ভাগ্যিস আছে, নইলে তো আমার কপালে আজ দুঃখ ছিল। এখানে অনুদির যা ফিল্ড দেখলাম, মাসি একবার চেঁচালে আমি আর জ্যান্ত থাকতাম কিনা সন্দেহ। ফালতু বকিস না। অহনা ব্যাগ রেখে সোফায় বসল। এককালের ঘনিষ্ঠ বান্ধবীর ভাইকে দেখে কোথায় সে উচ্ছলি থাকবে, কিংবা নিদেন পক্ষে স্মৃতিমেদুর। তার বদলে কেন যে বুকে ফের শুয়োপোকা নড়াচড়ার অনুভূতি, কেন যে পুরনো পরিচিতদের সান্নিধ্যে স্বস্তি পায় না অহনা।
তবুও স্বরে একটু হালকা ভাব রাখল। প্রভাব প্রতিপত্তি কিচ্ছু নেই রে ভাই, এ তল্লাটে বছর কয়েক আছি, একটা সমিতি মতো চালাই, সেই সুবাদে 2-5 জন চেনে, এই যা। বটে, আমার কিন্তু তা মনে হলো না, যেভাবে কোলে করে এখানে ঢুকিয়ে দিয়ে গেল। অর্ঘ্যর বলার ঢঙে হেসে ফেলল অহনা। আজকাল স্বতঃস্ফূর্ত হাসি তার আসে না বড় একটা, তবুও ঠোঁট টিপে বলল, তার আমার হদিশ পেলি থেকে? স্বেচ্ছা নির্বাসনে আছো নাকি? কেউ তোমার ঠিকানা জানে না? তা নয়, কলকাতা থেকে অনেকটা দূরে আছি, কারো সঙ্গেই তো তেমন একটা যোগাযোগ নেই। অহনা একটু থেমে থেকে বলল, কে কে দিল আমার অ্যাড্রেস? একটুক্ষণ অহনার দিকে তাকিয়ে রইল অর্ঘ্য, যেন পড়তে চাইছে দিদির বান্ধবীটিকে। তারপর সহজ সুরেই বলল, সে এক গল্প। পরশু বিকেলে কলেজ স্ট্রিটের এক বুক স্টলে পত্রিকা ঘাঁটছি, হঠাৎ দোকানের ছেলেটার সঙ্গে এক ভদ্রলোকের জোর তর্ক বাঁধল। ভদ্রলোক একটা ম্যাগাজিন কিনেছিলেন, মাঝের কয়েকটা পাতা মিসিং। উনি বদলাতে চাইছেন, ছেলেটা রাজি নয়। ভালো করে লক্ষ্য করতেই দেখি, আরে এ যে লালটুদা। ও তাই বল, দাদার কাছ থেকে। লালটুদাও কিন্তু আমায় প্রথমটা চিনতে পারেনি। অহনার মুখ থেকে কথা কেড়ে নিয়ে অর্ঘ্য বলল, তবে পরিচয় পেয়ে খুব খুশি। চাটা খাওয়ালো, কথায় কথায় তখনই তো বলল, তুমি এখন খুব হাইফাই হয়ে গেছো, বিশাল কর্মকাণ্ড চালাচ্ছ। শুনে ভাবলাম যাই, একটু সরেজমিন করে আসি। তড়বড় করে কথা বলতে বলতে অর্ঘ্য থামল ক্ষণিক, চোখে রহস্যের ভাব ফুটিয়ে বলল, আমার অবশ্য অন্য ইন্টারেস্টও আছে। কি রে? বলবো বলবো, তারা কিসের? তুমি নিশ্চয়ই এক্ষুনি আমায় ভাগিয়ে দিচ্ছ না? শুধু চা খেয়েছি, এবার বোধ হয় একটু জলখাবারও পাবো। তুমি ততক্ষণে ফ্রেশ ট্রেশ হয়ে নাও। অহনা অপ্রস্তুত মুখে ঘুরে তাকালো। শেফালিকে বলল, ওকে এখনো কিছু খাওয়াওনি? আহা, এই তো খানিক আগে এলো, চায়ের সঙ্গে অমলেট দিচ্ছিলাম, ও নিজেই বারণ করলো, বলল তুই ফিরলে একসঙ্গে খাবে। এবার তাহলে বডিটা নাড়াও। লুচি ভাজবো? কৃষ্ণা আছে এখনো, মেখে বেলে দেবে। স্ট্রেঞ্জ, জিজ্ঞেস করছো? ভেতরের শুয়োপোকাটা আবার নড়াচড়া করছে। তাকে দাবিয়ে স্বরে স্নেহশীলা দিদি দিদি ভাব ফোটালো অহনা। ছেলেটা কত দূর থেকে তেতেপুরে এসেছে, এদিকে তুমি এখনো হাত গুটিয়ে। যাচ্ছি বাবা, যাচ্ছি। শেফালি উঠে দাঁড়ালো। তা তুমিও খাবে নিশ্চয়ই? রোজ তোমায় এক কথা বলতে হবে? এই গরমে সন্ধেবেলায় স্নান না করে আমি কিছু মুখে তুলি? অভ্যাস মতোই স্বর রূঢ় হয়েছিল অহনার। সামলে নিয়ে বলল, আমার শুধু চা। যা তোমার মর্জি। পাল্টা ঝাঁট ছুড়ে দিয়ে শেফালি রান্নাঘরে। অহনা আমল দিল না। হেলান দিয়ে বসেছে। মেঝেই অর্ঘ্যর রুকস্যাক, সেদিকে পলক দৃষ্টি ফেলে বলল, পূজা এখন কি করছে রে? গড়পড়তা মেয়েরা যা করে, চুটিয়ে সংসার, পিটিয়ে পিটিয়ে ছেলেটাকে গাধা বানাচ্ছে। ওর জামশেদপুরে বিয়ে হয়েছিল না? হ্যাঁ। এখনো কি সেখানেই? ছিল কিছুদিন আগে পর্যন্ত। অর্ঘ্য গলা ঝাড়ল। লাস্ট ডিসেম্বর থেকে সিঙ্গাপুরে। তাই বুঝি? হ্যাঁ গো, ওর বর একটা ভালো অফার পেল। অর্ঘ্য একটু থমকে বলল, বাবা তো দিদির বিয়ের চিঠি পাঠিয়েছিল, তোমরা কেউ এলেই না। সে তো আমার বিয়েতেও তোরা। বলতে গিয়েও ঢোক গিলল অহনা। অপ্রিয় প্রসঙ্গটা নাড়াঘাটা না করাই তো ভালো। আলগোছে বলল, হয়ে ওঠেনি রে। তা মাসি মেশোর কি খবর? আছেন কেমন? এই বয়সে যেমন থাকে। অর্ঘ্য কাঁধ ঝাঁকালো। ফুটবল খেলা বা নাচার মতো ফিটও নয়, আবার শয্যাশায়ীও নয়। বাত, প্রেশার, থাইরয়েড নিয়ে ভালোই আছে দুটিতে। আমার বাবা তো চলেই গেল। অহনা সামান্য আনমনা। কি বা এমন বয়স হয়েছিল? মাত্র 64।
কোনো অসুখ নেই, বিসুখ নেই, হঠাৎ কোত্থেকে ম্যাসিভ হার্ট অ্যাটাক, এবং এক ধাক্কাতেই শেষ। হ্যাঁ, লালটুদা বলছিল তোমরা নাকি ট্রিটমেন্টেরও সময় পাওনি। অহনা সামান্য কুঁকড়ে গেল। আর কি কি গল্প করেছে দাদা? অহনা কেন মাকে নিয়ে আলাইপুর চলে এলো জানিয়েছে কি? আশা করা যায় অহনা সুগতর বৃত্তান্ত ঘটা করে শোনায়নি। অবশ্য জানলেই বা কি ক্ষতি, না জানলেই বা অহনার কি এমন মোক্ষপ্রাপ্তি? চামড়া অনেক পুরু হয়ে গেছে অহনার, লোকলজ্জা আর তেমন গায়ে বেঁধে না। একমাত্র সমবেদনার ভারী ভারী নিঃশ্বাসই যা গোল পাকায়, বড্ড তেতো করে দেয় মেজাজটা। কথা ঘোরাতে চাইল অহনা, সোজা হয়ে বসে বলল, যাগ্গে, এবার তোর কথা বল, কি করছিস এখন? আমি? অর্ঘ্য ঘাড় চুলকোচ্ছে। ধরে নাও এক ধরনের ভ্যারেন্ডা ভাজছি। মানে? ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করেছিলাম, তারপর একটা চাকরিও জুটেছিল মাস্টারি। এখন সব ছেড়ে ছুড়ে একটা প্রজেক্ট করছি। কি প্রজেক্ট? ওই একটা রুরাল ভারতবর্ষ নিয়ে। তাই বল, কোনো ফেলোশিপ পেয়েছিলি বুঝি? ওই আর কি, মিলে গেছে কপাল জোরে। কোন ইউনিভার্সিটির ফেলোশিপ? কলকাতা? যাদবপুর? না না, একটা বিদেশি অর্গানাইজেশন, নানান ধরনের গ্লোবাল স্ট্যাটিস্টিক্স তৈরি করে ওরা। গবেষণার কাজে লাগে তো। তা কতদিনের প্রজেক্ট? ধরা বাঁধা কোনো টাইম লিমিট নেই, তবু মোটামুটি 2-2.5 বছর। তারপর কি করবি? অত ভাবাভাবি আমার আসে না অনুদি। কে বলতে পারে, তখন হয়তো আমি রইলামই না। কেন, কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি? আরে না, তবে বলা কি যায়, হয়তো দুম করে অক্কাই পেলাম। ও কি ধরনের অলক্ষণে কথা? দরজা থেকে চেঁচিয়ে উঠল শেফালি, হাতে লুচি তরকারির থালা, চোখে কঠোর ভৎসনা। গোল সেন্টার টেবিলে প্লেট রাখতে রাখতে বলল, বাবা মা বেঁচে থাকতে এমন কথা উচ্চারণ করে কেউ? আরে রেগে যাচ্ছ কেন? অর্ঘ্য হাসছে। আমি জাস্ট একটা কথার কথা বলছিলাম। সব কথা মুখে আনতে নেই রে। কৃষ্ণা চা এনেছে, মেয়েকে কাপ বাড়িয়ে দিয়ে শেফালি অর্ঘ্যকে ফের বলল, মুখের ভালো ভালো কথা কখনো ফলে না রে ছেলে, কিন্তু খারাপ কথায় আচমকা সত্যি হয়ে যায়। অহনার মুখমণ্ডল পলকে ম্লান। মা কেন যে বলল কথাটা বুঝতে অসুবিধে নেই। মাঝে সাঝেই বলে কি না, সুগতকে বিয়ে করার জন্য যখন ক্ষেপে উঠেছিল অহনা, বাবার আপত্তি ছিল খুব, ভয় দেখিয়েছিল তাড়িয়ে দেবে মেয়েকে। সেদিন জেদাজেদির লড়াইয়ে মেয়ের পক্ষই নিয়েছিল শেফালি। মা মেয়ের সাঁড়াশি আক্রমণে হার মানতে হয়েছিল বাবাকে, কিন্তু সেই সঙ্গে বলেও ছিল, এত কাণ্ড করে বিয়ে করছিস, শেষমেশ টিকবে তো? বাবা হয়তো সুগতর আসল রূপটা আন্দাজ করতে পেরেছিল, কিংবা অনুমান করেছিল মেয়ে জামাইয়ের স্বভাবের অমিলটা ক্রমশ প্রকট হয়ে একদিন না একদিন চুরমার হয়ে যাবে সম্পর্কটা। মা কিন্তু এখনো এত বছর পরেও বাবার সেই মুখের কথাটাকেই ধরে বসে আছে, যেন ওই বাক্যটি উচ্চারণ না করলে আজও সুখে শান্তিতে সুগতর ঘর করত অহনা। এমন একটা হাস্যকর ধারণায় অহনা একসময় মজা পেত, ইদানিং বিরক্তি বোধ করে। একটা জ্বালাও টের পায় যেন। মনে হয় ঘর ভাঙার জন্য পরোক্ষে তার দিকেও আঙুল তুলছে মা। ভার মুখে চায়ে চুমুক দিল অহনা। মেয়ের ভাবান্তর নজরে পড়েনি শেফালির। আবার ফিরে গেছে ঘরোয়া আলাপচারিতায়। সহজ স্বরেই বলল, তা তোর বাবা মা কি এখনো আসানসোলেই? কোথায় আর যাবে? আলু চচ্চড়িতে আস্ত লুচি পাকিয়ে মুখে পুরল অর্ঘ্য। চিবোতে চিবোতে বলল, রিটায়ারমেন্টের মুখে মুখে চেলিয়াডাঙ্গায় একটা ফ্ল্যাট কিনেছিল, ব্যাস ওখানেই থিতু। ফ্ল্যাট কেন? ওর না বাড়ি করার খুব শখ ছিল? হয়ে উঠল না মাসি। দিদির বিয়েতে বড্ড বেশি খরচা করেছিল বাবা। পিএফ থেকেও অনেক টাকা লোন তুলেছিল,
ফলে যা হয়, প্রপার আসানসোলে জমি কিনতে পারল না। ওদিকে মা তো কিছুতেই টাউন ছেড়ে নড়বে না। অগত্যা কোনো ক্রমে একটা ছোটখাটো ফ্ল্যাট, 750 স্কোয়ার ফিটের মতো। বুড়ো বয়সে ছোট আস্তানাই ভালো। এই তো দেখ না, এত বড় একটা জায়গা সামলাতে আমার কি হিমশিম দশা। যেদিকে দুটো দিন না তাকাবো অমনি সেদিকে আগাছা টাগাছা হয়ে পুরো জঙ্গলের চেহারা নেয়। সব দায় আমার। অনু তো ভুলেও কোনো দিকে তাকায় না। কাঁদুনি গাওয়ার অভ্যেসটা এবার ছাড়ো তো। অহনা আচমকা ঝেঁঝে উঠল। কে তোমায় দায় নিতে মাথার দিব্যি দিয়েছে? হ্যাঁ, মানুষের মাঝে থাকলে বাড়িঘরকে একটু ভদ্রস্থ রাখতে হয়। তো রাখো না, ঘ্যান ঘ্যান করছো কেন? আমি কি শুয়ে বসে থাকি সারাদিন? ঘরদোরের কাজকর্ম করলেই তো তোমারই ভালো, এক্ষুনি অথর্ব হয়ে পড়বে না। অহনা ভুরু নাচালো। কিরে অর্ঘ, ভুল বলেছি? নেহি, বিলকুল সহি বাত কহি আপনি। অর্ঘর গলায় মজার সুর। কিন্তু একটা কথা বলো তো, তোমরা এখানে জমিবাড়ি কিনতে গেলে কেন? অনুদি কি পরামর্শ দিয়েছিল মেশোকে? আরে না না, আবার শেফালিরই গলায় বেজে উঠল। এটা তো পাকে চক্রে কেনা। সত্যি বলতে কি, আমরা তখন বেহালার ফ্ল্যাটের পজিশন পেয়ে গেছি। হঠাৎ একদিন অনুর বাবা তার এক সাবঅর্ডিনেটের কাছে খবর পেল এখানে জলের দরে বাড়িশুদ্ধ জমি বিক্রি আছে। দেখতে এসে জায়গাটা তার এতই পছন্দ হয়ে গেল, ফিরেই বলে, নগরবাস তো অনেক দিন হলো, এবার বাকি জীবনটা প্রকৃতির মাঝে কাটাবো। 3.5 লাখ টাকায় এতটা জমিশুদ্ধ বাড়ি, তাও খুব বেশি দিন আগে নয়, মাত্র 10 বছর। ভাবতে পারিস? খুবই সস্তা। তা মেসোমশাই এখানে এসে থেকেছেন? কই আর, প্রথম প্রথম অবশ্য খুব উৎসাহ ছিল। ঘরদোর সারালো, রং করালো, শনি রোববার ছুটি ছাটাই চলেও আসতো। লালটু ঝুমাও তখন এসে থেকে গেছে 2-4 বার। 1.5-2 বছর যেতে না যেতেই সকলের এনার্জি খতম, এমনকি তোর মেসোমশাইয়েরও। বলে, ওরে বাবা, বড্ড দূর, শিয়ালদা থেকে ট্রেনে লাগে পাক্কা 2 ঘন্টা, তারপরেও 4-5 কিলোমিটার ঠেঙিয়ে তবে এই আলাইপুর গ্রাম। তা শখ করতে এত খাটুনি কি শহুরে বাবুদের পোষায়? ব্যাস, যে লোকটা পাহারায় থাকতো তার হলো পোয়া 12। লোকাল পিকনিক পার্টিদের ভাড়া দিয়ে শীতের মরশুমে দেদার পয়সা কামাতো। অনুর বাবা আর দাদা তো বেচে দেওয়ার কথাও ভাবছিল তখন। শেফালি ফোঁস করে একটা শ্বাস ফেলল। তা সেও তো আর হলো না, তার আগেই উনি পরপারে। মেসোমশায়ের কেনাটা বৃথা যায়নি, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। জায়গাটা ছিল বলেই না অনুদি এখানে একটা কাজ করতে পারছে। তাতে যে কার কি মোক্ষ লাভ হচ্ছে সে তোমার অনুদিই জানে। এসব কি মেয়ে মানুষের কাজ? কি বলছো মাসি? আজকাল মেয়েদের কাজ ছেলেদের কাজ বলে আলাদা কিছু আছে নাকি? খুব আছে, সে তোমরা মানো ছাই না মানো। তফাৎ যদি নাই থাকবে, বিধাতা তাহলে 2 কিসেমের জীব বানালেন কেন? মোক্ষম যুক্তি। বাবাও এই কথাটাই বলতো না কথায় কথায়? সৃষ্টি টিকে থাকার নিছক জৈবিক নিয়মটা কি সুচতুরভাবেই না ব্যবহার হচ্ছে, হয়েই চলেছে আজও। কি আশ্চর্য, মেয়েরাও কথাটা অন্ধের মতোই বিশ্বাস করে, হয়তো ছেলেদের চেয়েও বেশি। নইলে তার আর সুগতর বাদবিবাদের সময় মা কি চোখ কান বুজে সুগতর পক্ষ নিতে পারত? স্মৃতির ঢেউয়ে দোলা উঠতে দিল না অহনা। মা যেভাবে এগোচ্ছে থামানো দরকার, নয়তো ঢুকে পড়বে অহনার অপছন্দের সড়কে। অহনা তাড়াতাড়ি বলল, মা এখনো ঠাকুমা দিদিমাদের যুগেই পড়ে আছে, দুনিয়া কোথায় পৌঁছে গেছে মা তার খবরই রাখে না। শেফালি অপ্রসন্ন গলায় বলল, আমি বুঝি নিউজ দেখি না? ওহ, কি কথা আর কি যে মানে করো, 63তেই 72-এ ধরে গেল। অর্ঘ লুচি শেষ করে চুমুক দিচ্ছে চায়ে। দাড়ি গফিন চৌকো মুখখানায় পলকা হাসির আভাস, চোখ ঘুরছে ঘরের এদিক সেদিক।
কোণের টেবিলে রাখা টিভিটা দেখিয়ে বলল, ওটা চলে নিশ্চয়ই? খুব চলে। কেবল কানেকশনও তো আছে দেখছি। তা শেফালি মাসির টিভির নেশা নেই? ওরে বাবা, নেই আবার? সাধে কি মগজে জং পড়েছে? অহনা মুখ বেঁকালো। অন্তত ছখানা সিরিয়াল সিন টু সিন মুখস্থ। আজ তোর অনারে বন্ধ রেখেছে মা। এ হে, আমি তো তাহলে মাসির সন্ধেটা নষ্ট করে দিলাম। বুঝতেই যখন পারছো, এবার কেটে পড়ো না বাপু। স্নান করে শীতল হয়ে শান্তিতে একটু গড়াগড়ি খাই বিছানায়। মনে মনে বলল বটে অহনা, কিন্তু মুখে তো ভদ্রতা বজায় রাখতেই হয়। সভ্য হওয়ার জ্বালা কম। ঠোঁটের কোণে হাসি ধরে রেখে অহনাকে বলতেই হলো, আরে না, ঠিক সময় করে রিপিট টেলিকাস্ট দেখে নেবে মা। নয়তো কাল থেকেই অম্লশূল, পিত্তশূল, আর্থারাইটিস, স্পন্ডেলোসিস সমস্ত রোগ একসঙ্গে স্টার্ট করে যাবে না? না রে অর্ঘ্য, আমার অত নেশা নেই। সময় কাটে না বলে দেখি একটু আধটু। উষ্মা নয়, সহজ স্বরেই বলল শেফালি। আমাকেও তো কিছু একটা নিয়ে থাকতে হবে, ঠিক কি না? অহনাকে তেরচা চোখে দেখে নিয়ে অর্ঘ্য ঘাড় নাড়ল। সে তো বটেই। সাই পাওয়া মাত্র শেফালি খুশি খুশি মুখে বলল, তোকে দেখে আমার আজ কি ভালো যে লাগছে। তুই এখন আছিস কোথায়? আমি? একটু বিচিত্র ভঙ্গিতে তর্জনী তুলে নিজেকে দেখালো অর্ঘ্য। অল্প কাঁধ ঝাঁকিয়ে বলল, কেন, কলকাতাতেই আছি। কোনো আত্মীয়ের বাড়ি? না না। একটু যেন অনাবশ্যক জোরে মাথা দোলালো অর্ঘ্য। পেইং গেস্ট, বউবাজারের দিকটায়। তাহলে তো তোর ফেরার কোনো বাধ্যবাধকতা নেই। আজ রাত্রিটা এখানেই রয়ে যা। তোর মুখে একটু আসানসোলের লোকজনের গল্প শুনি। এই ভয়টাই তো এতক্ষণ পাচ্ছিল অহনা। মার এই এক বিচ্ছিরি অভ্যেস, কেউ এলেই তাকে থেকে যেতে বলবে। কিছুদিন আগেই তো মার আহ্লাদ পেয়ে বড় মামার ছেলে টানা 1 সপ্তাহ গেঁড়ে বসে রইল। যখন তখন আশাবরীর অফিসে ঢুকে পড়ছে, উপদেশ বর্ষণ করছে মেয়েগুলোকে। পছন্দ হয় না অহনার, একদম সহ্য হয় না। আত্মীয় স্বজন চেনা পরিচিতের গণ্ডি থেকে দূরে থাকবে বলেই না তার এই টিয়াডাঙ্গায় বাস। আশ্চর্য, মা একবার ভেবেও দেখে না মেয়ের প্রাইভেসি বলেও তো একটা বস্তু আছে। তার এই পুরুষ বর্জিত সংসারে সে একটু নিজস্ব ঢঙে খোলামেলাভাবে থাকে। সেখানে সারাক্ষণ একটা দামড়া ছেলে, হোক না সে ভাই, ঘাড়ের পাশে ঘুরঘুর করছে, অসহ্য। শেফালি দেবীর যদি আলাইপুরে এতই নিঃসঙ্গ লাগে, ফিরে যাক না ছেলের সংসারে। তা তিনি করবেন না। কত ধানে কত চাল হয় দাদা বৌদি সেখানে বুঝিয়ে দেবে না প্রতিপদে। এখানে এত অঢেল স্বাধীনতা, আছেও রানীর হালে, তবু কিছুতেই মেয়ের সুবিধে অসুবিধে বুঝবে না। যে উদ্দেশ্য নিয়ে মাতৃদেবী এখানে এসেছিলেন সে তো কবেই চুকে বুকে গেছে। অহনা দিব্যি নিজেকে রপ্ত করে নিয়েছে আলাইপুরে। তার আর কারো কি প্রয়োজন নেই, মাকেও না। ক্ষোভ চেপে অহনা সতর্ক স্বরে বলল, দুম করে এমন একটা রিকোয়েস্ট করো না লোককে। ছেলেটা আমাদের দেখতে কদ্দূর থেকে ছুটে এসেছে, অমনি তাকে ফাঁসিয়ে দিচ্ছ কেন? 1 রাত নয় পুরনো মাসির কাছে রয়েই গেল। ও তো আর বাচ্চা নেই, এখানে ওর আনইজি লাগতে পারে। আমার কোনো প্রবলেম নেই। অর্ঘ্য হেলান দিয়েছে সোফায়, ঠোঁট উল্টে বলল, থেকে গেলেই হয়। আর কি বলার থাকতে পারে অহনার। নিভে যাওয়া মুখে উঠে গেল ঘরে। ব্যাগ ট্যাগ রেখে নাইটি কাঁধে বাথরুমে যেতে গিয়েও থমকালো। পলক ভেবে হাউসকোটখানাও নিল সঙ্গে। প্রবল অপ্রসন্নতা দূর করতেই বুঝি জোরে চালিয়ে দিয়েছে শাওয়ার। এই ধারা স্নানটুকুই অহনার একমাত্র বিলাসিতা। অবশ্য পিছনে মেহনতও আছে। খুদে একটি জলাধার বানাতে হয়েছে মাটির নিচে। টিউবওয়েলে পাইপ লাগিয়ে সেটিকে ভরা হয় নিয়মিত। পরে টুলু পাম্প ছাদের ট্যাঙ্কে তুলে দেয় সেই জল। বাড়তি লাভ, শেফালির হাঁটুভাত সমস্যার সমাধান। কোমোড বসেছে বাথরুমে।
আজ জল বেশ গরম এখনো, শরীর জুড়োচ্ছে না, তবে রোমকূপগুলো খুলে যাচ্ছে যেন। দেহের চ্যাটচ্যাটে ভাব কমছে আস্তে আস্তে। অর্ঘ্যকে কোথায় শুতে দেবে আজ? বাইরের ঘর বাদে 3টে তো মোটে কামরা, তার মধ্যে ছোটটি তো জিনিসে জিনিসে ঠাসা, সমিতির মাল, অহনার বইপত্র। এছাড়া বাড়িতে যা যা বাতিল হয় সবই তো ওখানে ডাঁই। বাবলা টাবলা এলে এই ব্যাপারটাই মাথা ঘামাতে হয় না, বাইরের ঘরের মেঝেই তোষক পেতে গড়িয়ে পড়ে। কিন্তু অর্ঘ্যকে তো ওইভাবে, তুৎ, মা যে কি এক একটা ঝামেলা ডেকে আনে। ছেলেটা এখানে এসেছেই বা কেন? বলল তো শুধু দেখা করতে নয়, অন্য উদ্দেশ্য আছে। আশ্চর্য, যার সঙ্গে 16-17 বছর যোগাযোগ নেই, তাকে কোন দরকারে লাগতে পারে অর্ঘ্যর? গ্রাম নিয়ে কি পেপার করছে, তার জন্য ডাটা চাইবে? আবার তাহলে অফিস খুলে কম্পিউটার নিয়ে বসতে হবে এখন। ছোকরা বোধহয় রাতটা থাকার ধান্দা নিয়েই এসেছিল, ইচ্ছে করে দেরি করছিল যাতে অহনারা চাপে পড়ে। বহুত মতলবী তো, ঠিক ফাঁদে ফেলল। ধুস, ভাল লাগে না, গোটা দিনটাই কেমন উল্টো পাল্টা যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে অহনা কি নিজের মুখটাই প্রথমে দেখেছিল আজ আয়নায়? হবে হয়তো। শেষ হলো উপন্যাস দমকা হাওয়ার 2য় পর্ব। আজ এই পর্যন্তই। উপন্যাসের পরবর্তী পর্বটি নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।